নাকের অ্যালার্জি বা অ্যালার্জিক রাইনাইটিস এই সমস্যা হওয়ার কারণ কি এবং এর সমাধান কি এ বিষয়ে নিয়ে আলোচনা করব। এবং আজকে মাত্র দুইটি মেডিসিনের কথা বলবো, দুইটি হোমিওপ্যাথি মেডিসিন যেটা নির্দিষ্ট কিছুদিন খাওয়ার মাধ্যমে আপনারা আপনাদের নাকের অ্যালার্জি বা অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। চলুন চলে যাই মূল আলোচনায়। নাকে অ্যালার্জি বা অ্যালার্জিক রাইনাইটিস, এটা লক্ষণগুলো কি থাকে? নাক দিয়ে পানি পড়া, নাকের মধ্যে চুলকানি বা অস্বস্তি ফিল করা, এই সমস্যাগুলো থাকে। এবং অতিরিক্ত হাসি, এবং হাসির সাথে প্রতিবার দেখা যাচ্ছে পাতলা তরল পানি এটা বেরিয়ে আসতেছে। এই সমস্যা হওয়ার যে কারণগুলো আছে, প্রথমে আমরা কারণগুলো জানবো। প্রথম নম্বর কারণ হচ্ছে পরিবেশগত কিছু কারণ, বা আমরা যেটাকে বলি ডাস্ট অ্যালার্জিগত কারণ। অর্থাৎ যখন আপনার নাকে অতিরিক্ত ধুলাবালি, ডাস্ট মাইট, ফুলের রেণু, এবং দেখা যাচ্ছে ঘরের ফাঙ্গাস বা ছত্রাক এবং পোষা প্রাণীর লোম, এগুলো যদি আপনার নাকে প্রবেশ করে, তখন আপনার মধ্যে নাকে অ্যালার্জি সমস্যাটা বৃদ্ধি পায় এবং আপনার অ্যালার্জিক রাইনাইটিস এই সমস্যাটা আপনি অনুভব করে থাকেন। দ্বিতীয় নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে আবহাওয়াগত কারণ বা আবহাওয়ার পরিবর্তনগত কারণ। যখন আমাদের দেশে আবহাওয়ার পরিবর্তন হয়, বিশেষ করে যখন শীতকাল আসে বা শীতকাল চলে যায়, আবার যখন বসন্তকাল আসে অথবা বর্ষাকাল আসে, তখন এই যে আবহাওয়ার পরিবর্তনের কারণে কিন্তু আমাদের এই নাকের অ্যালার্জির সমস্যাটা বৃদ্ধি পেয়ে থাকে। তৃতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে কেমিক্যাল বা গন্ধ। অনেক সময় দেখা যায় আমরা পারফিউম, ডিওডোরেন্ট, এয়ার ফ্রেশনার, এরপরে বিভিন্ন প্রকার ধোঁয়া, যেমন আপনার ধূমপান, বিড়ি সিগারেটের ধোঁয়া, অথবা দেখা যাচ্ছে যে গাড়ির কালো ধোঁয়া বা রান্নার ধোঁয়া, এগুলো যখন আমাদের নাকে প্রবেশ করে তখনও কিন্তু আমাদের এই নাকের অ্যালার্জি সমস্যাটা বৃদ্ধি পেয়ে থাকে। ৪ নম্বর কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার সংক্রমণ। অর্থাৎ যদি দেখা যায় ঠান্ডা বা ভাইরাল সংক্রমণের পরেও কিন্তু আপনার নাকে অ্যালার্জিটা বৃদ্ধি পেতে পারে বা পেয়ে থাকে। ৫ নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে বংশগত কারণ। অর্থাৎ আপনার ফ্যামিলি যদি কারো থাকে, সেক্ষেত্রে এই জিনগতভাবে এটা আপনিও পেয়ে থাকলে আপনারও কিন্তু নাকে অ্যালার্জি সমস্যাটা দেখা দিতে পারে বা এটা হতে পারে। ৬ নম্বর যে কারণ এটা হয়ে থাকে সেটা হচ্ছে কিছু খাবার, যেটা আপনার খাদ্যের অ্যালার্জি হিসেবে কাজ করে এবং আপনার নাকে অ্যালার্জিটা বৃদ্ধি করে। অনেকে দেখা যায় যে তারা যখন ডিম খাচ্ছেন, দুধ, বাদাম, মাংস বা সবজি জাতীয় খাবার খাচ্ছেন, তখন নির্দিষ্ট কিছু কিছু খাবারে তাদের সমস্যাটা বৃদ্ধি পেয়ে থাকে। বিশেষ করে অনেকে দেখা যায় যে সে হয়তো হাঁসের মাংস বা গরুর মাংস খেলে তার সমস্যাটা বৃদ্ধি পায়, বা অনেকে দেখা যাচ্ছে ফার্মের মুরগি বা চাষের মাছ এগুলা খেলে সমস্যা বৃদ্ধি পেতে পারে বা পেয়ে থাকে। আবার অনেকে দেখা যায় যে তারা মুরগির ডিম খাচ্ছেন, সমস্যা নাই, কিন্তু হাঁসের ডিম খেলেই তাদের এই নাকের অ্যালার্জিটা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। আবার অনেকে দেখা যায় সবজির মধ্যে যখন আমরা যাই, তখন দেখা যায় যে অনেকের বেগুন খেলে তার সমস্যা বাড়ে, বা কচুরলতি, কচু এই জাতীয় খাবারগুলো খেলে অনেকে অ্যালার্জিটা দেখা দিতে পারে, বা অনেকে শাক জাতীয় ফলন, পুঁই শাক খেলে বাড়তে পারে। অর্থাৎ নির্দিষ্ট কিছু খাবারের মাধ্যমে কিন্তু এই সমস্যাটা বেড়ে যায় বা বৃদ্ধি পেতে পারে। এবার আসি এটার থেকে মুক্তি পাওয়ার উপায়গুলো কি। প্রথমে যে কাজটা আমাদের করতে হবে, মনে রাখতে হবে যে কোনো রোগ প্রতিকারের থেকে প্রতিরোধটা উত্তম। প্রথমত আপনার নির্ণয় করতে হবে যে কোন কারণে আপনার সমস্যাটা বেশি বৃদ্ধি পায়। যদি পরিবেশগত কারণে হয়, বিশেষ করে ধুলাবালির সমস্যা থেকে যদি আপনারটা বেশি হয়, তাহলে আপনার যেটা করতে হবে, অবশ্যই বাসার বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করতে হবে, এবং বাসায় যদি পোষা প্রাণী থাকে তাহলে তার থেকে একটু দূরে থাকার চেষ্টা করতে হবে, যাতে তার লোমটা আপনার নাকের মধ্যে প্রবেশ করে নাকে অ্যালার্জি বৃদ্ধি করতে না পারে। এর পাশাপাশি যে সকল কেমিক্যাল যুক্ত গন্ধ আপনার ক্ষতি করতে পারে, বিশেষ করে যদি কোনো নির্দিষ্ট রুম ফ্রেশনার বা বডি স্প্রে, ডিওডোরেন্ট এগুলো সমস্যা করে, তাহলে সেগুলো অবশ্যই আপনার পরিহার করতে হবে, বা যেটা কম আপনার ক্ষতি করে না সেই ধরনটা ব্যবহার করার চেষ্টা করতে হবে। এছাড়া যদি আপনার এমনটা হয় যে আবহাওয়ার তারতম্য করে এটা হয়ে থাকে, তাহলে আবহাওয়া যখন পরিবর্তন হবে, সেই আবহাওয়া পরিবর্তনের সাথে নিজেরও পরিবর্তন ঘটাতে হবে। বিশেষ করে যখন বসন্তকাল আসবে, একটু গরম থাকবে আবহাওয়া, তখন অবশ্যই আপনার পাতলা সুতি কাপড় পরার চেষ্টা করতে হবে। এর পাশাপাশি দেখা যাচ্ছে শীতকাল আসলে একটু গরম কাপড় পরতে হবে। বর্ষাকাল আসলে বৃষ্টির পানি যতটুকু সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। অর্থাৎ প্রতিকারমূলক মানে প্রতিরোধমূলক যে ব্যবহারগুলো আছে, এগুলাকে প্রাধান্য দিতে হবে। এরপরে খাবারের যে বিষয়টা আসি, যদি নির্দিষ্ট কোনো খাবারে আপনি অনুভব করেন যে আপনার সমস্যাটা বৃদ্ধি পায়, তাহলে সেই খাবারগুলো এড়িয়ে চলতে হবে, বা পরিমাণে খেলেও খুবই কম খেতে হবে। তাহলে দেখা যাবে যে আপনি ওষুধ ছাড়াই কিন্তু অনেকটা সুস্থ থাকবেন, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকবে। এবার আসি, যদি দেখা যায় যে এই প্রতিরোধমূলক কাজ করার পরেও আপনার সমস্যা সমাধান না হয়,
সেক্ষেত্রে কি করবেন, আজকে দুইটি হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো যেটা খাওয়ার মাধ্যমে আপনার এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। এক্ষেত্রে প্রথম নম্বর যে হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো এটা হচ্ছে একটা জার্মানির কম্পোজিশন হোমিওপ্যাথি মেডিসিন। এই মেডিসিনটার নাম হচ্ছে এডেল 20। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই এডেল 20 মেডিসিনটা যতটুকু সম্ভব জার্মানির সিলপ্যাক দেখে কেনার চেষ্টা করবেন। এবং এই এডেল 20 মেডিসিনটা আপনাদের খাওয়ার নিয়ম হচ্ছে, যারা প্রাপ্তবয়স্ক আছেন তারা 1 কাপের 4 ভাগের 1 ভাগ পানি নেবেন এবং এই 1 ভাগ পানির মধ্যে 20 ফোঁটা করে মেডিসিন মিশিয়ে দিনে 3 বার খাওয়ার 30 মিনিট আগে বা আধা ঘন্টা আগে খাবেন এবং এভাবে দিনে 3 বার করে খাবেন। আর যারা অপ্রাপ্তবয়স্ক বা বাচ্চা আছেন তাদের খাওয়ার নিয়ম হচ্ছে 1 কাপের 4 ভাগের 1 ভাগ পানি নেবেন এবং 10 ফোঁটা করে ওষুধ মিশিয়ে দিনে 3 বার খাবেন, খাওয়ার আধা ঘন্টা আগে খাবেন। এবার আসি দ্বিতীয় নম্বর যে মেডিসিনটা আপনারা খাবেন, এটাও একটা জার্মানির হোমিওপ্যাথি কম্পোজিশন বা বায়ো কম্পোজিশন মেডিসিন, যেটাকে বায়োকেমিক মেডিসিন বলা হয়। এই মেডিসিনটার নাম হচ্ছে BC5। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই BC5 মেডিসিনটা আপনারা যতটুকু সম্ভব বাজার থেকে সিলপ্যাক কিনবেন এবং এটা আপনাদের খাওয়ার নিয়ম হচ্ছে, যারা প্রাপ্তবয়স্ক আছেন তারা দিনে 4টি করে ট্যাবলেট খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন, মুখে দিয়ে চুষে বা চিবিয়ে খাবেন, খাওয়ার পরে একটু কুসুম গরম পানি খাবেন। আর যারা অপ্রাপ্তবয়স্ক বা বাচ্চা আছেন তারা দিনে 2টি করে ট্যাবলেট খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন, চুষে বা চিবিয়ে খাবেন এবং খাওয়ার পরে একটু কুসুম গরম পানি খাবেন। আপনারা যখন নিয়মিত 1টা মাস খাবেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের ব্যাপক পরিবর্তন চলে আসছে। তবে আপনাদের সুস্থতা অর্জনের জন্য এটা আপনারা চাইলে একটানা 2 থেকে 3 মাস নিয়মিত খেয়ে যাবেন। এই মেডিসিন দুটি খাবেন, পাশাপাশি আপনাদের রোগগুলো যাতে বৃদ্ধি না পায় প্রতিরোধমূলক যে ব্যবস্থা আছে এগুলো গ্রহণ করবেন। আর আল্লাহর রহমতে আপনি চাইলে দেখবেন যে আপনি অনেকটা সুস্থতা অনুভব করতেছেন, আপনার নাকে অ্যালার্জি সমস্যা অনেকটা কমে গেছে, উপশম পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। নারী পুরুষের স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই।